আমি এখন যে ঘটনাটি বলবো বা আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার অভিজ্ঞতা সেটা হচ্ছে আজ থেকে 4 অথবা 5 বছর আগে। এটা আধুনিক রাজধানী ঢাকা শহরেই আমি যেখানে বসবাস করি, সেখানে আমার নিকটবর্তী যে মসজিদে আমি নামাজ পড়ি, সেখানে এই ঘটনাটি ঘটে। এই কিছু 4-5 বছর আগে আমাদের মহাখালী ওয়ারলেস গেটে যে বড় মসজিদটা আছে, সেটা সংস্কার করার জন্য এটা পুরোটা মসজিদ ভেঙে ফেলা হয়, নতুন ভাবে তৈরি করা হয়। তো সেজন্য যে মসজিদের সামনে যে স্কুলের যে ছোট্ট জায়গাটা আছে, সেখানে নামাজের ব্যবস্থা করা হয়। নিয়মিত সেখানে জুমা এবং পরবর্তীতে তারাবিও অনুষ্ঠিত হয়। তো আজ থেকে 4-5 বছর আগে যে তারাবি, সেই আমার যে অভিজ্ঞতা হয়েছিল, তারাবি যখন শুরু হয় তখন ওই দিন ছিল একটু বৃষ্টি এবং ঝিরঝির বৃষ্টি এবং কিছু কাদা স্যাঁতসেঁতে পরিবেশ। আর ওখানে এই ছোট্ট পরিসরে মসজিদে প্রায় 100 জনের মতো হবে না, নামাজ পড়ার ব্যবস্থা তখন ছিল। তো আমি নামাজ পড়ার সময় আমি ছিলাম কাতারের হয়তো 3 নম্বরে কাতারে ছিলাম। এক কাতারে হয়তো 10 জনের বা 12 জনের বেশি হতে জায়গা হতো। তো সেই হিসেবে আমি তৃতীয় কাতারে, আমার বাঁদিকের একজন পরে একজন একজন মুসল্লি ছিল। সেই মুসল্লিকে তারাবি শুরু হওয়ার পরে তার দিকে আমার দৃষ্টি যায়, এবং যাওয়ার পরে আমি একটু আশ্চর্যিত হই, কারণ তার অস্বাভাবিক কালার বা সৌন্দর্য দেখে। এত সুন্দর একজন লোক, যেটা বলবো যে এটা ব্রিটিশদের গায়ের রঙের মতো। আমি যাকে তুলনা করতে পারবো, ব্রিটিশ একজন স্পিনার ছিল বয়স্ক, যেটা জার্ভিস, তার ফেসের সাথে। তখন আমি বারবার নামাজ শুরু করার আগে ওর দিকে তাকাচ্ছিলাম, এবং ও তখন দেখলাম ওর পরায় ছিল এক পাঞ্জাবি, এবং গলায় ছিল একটা হাইনেক, একটা সোয়েটারের মতো। তো ওটা গলায় পেঁচানো ছিল। এবং আমরা যখন যথারীতি নামাজ শুরু হয়, তারাবি কিন্তু একটু বড় সূরা দিয়ে শুরু হয়, এটা খতম তারাবি। এবং তারাবি শুরু হওয়ার পরে যখন নিয়ত বাঁধা হচ্ছিল, তখন ওই ভদ্রলোক নিয়ত বাঁধার পরে একটা মানুষ যেরকম একটা ঢেকুর দিলে একটা শব্দ হয়, এরকম ঢেকুর দিল। সেটা তখন একটা স্বাভাবিক ঘটনা হিসেবে নিয়েছিলাম। নামাজ যখন শুরু হলো, চারিদিকে একদম প্রচন্ড ব্যাড স্মেল, পুরো ইয়েটাতে সবাই অস্বস্তি বোধ করতে লাগলো। হয়তো বৃষ্টির দিনে সবাই ভেবেছিল যে হয়তো এটা এরকম হতে পারে, আশেপাশে নর্দমার গন্ধ হয়তো আসতে পারে, কিন্তু এটা তীব্রতা বাড়তেই লাগলো। নামাজ শুরু যখন চলতে থাকলো, এক পর্যায়ে ওই লোকটা আরো একটা বিকট ধরনের একটা ঢেকুর তুললো। তারপর পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। পরিস্থিতি, পুরো পরিবেশটা একটা মানে খেজুরের রস দিয়ে পায়েস তৈরি করলে যে একটা পরিবেশ হয়, সুন্দর একটা গন্ধ, সে স্মেলে সবাই আবার পেছনের সেই ব্যাড স্মেলের কথা ভুলে গেল। যথারীতি তারাবি 4 রাকাত খুব কম করে হলো 12 থেকে 15 মিনিটের মতো হয়ে থাকে। তো তারাবি যখন শেষ হলো, তখন আমার মনোসংযোগ, তখন তারাবির সময় নর্মালি কিন্তু আমরা কনসেন্ট্রেশনটা দিতে হয় ওই সূরার দিকে। তখন বারবারই ওই লোকটার কথাই মনে হচ্ছে, আর বারবার দুটো গন্ধের স্মেলের কথা আমার মনে হচ্ছিল। যথারীতি তারাবি যখন মাঝখানে 4 রাকাত পরে যখন শেষ হয়, 4 রাকাত শেষ হওয়ার পর একটা ব্রেক দেওয়া হয়, ওই ফিরে দেখলাম যে আমার পরবর্তী ওই কাতারে ওই লোকটি নেই। এখন কথা হলো, সাথে সাথে আমি দেখলাম আরো একজন লোক এসে ওই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, যেটা ওই শূন্যস্থানটা পূরণ করে নিল। কিন্তু নামাজ যতক্ষণই ছিল, আমার তখন লাগলো যে এত সুন্দর এই ব্যক্তিটা এই নামাজের ভিতরে কোথায় হাওয়া হয়ে গেল। এই ছিল আমার এই বাস্তবিক এই আধুনিক ঢাকায় একটা অভিজ্ঞতা। কতদিন আগে ঘটনা এটা? 4 থেকে 5 বছর আগে এই নোয়াখালী ওয়ার্ল্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাবো আবারও দিনার হোসেনের কাছে, এবং তার সেকেন্ড ঘটনাটা আমরা শুনবো। এটা একটা লম্বা স্টোরি হবে, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইউর ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ধন্যবাদ রসুল ভাই আপনাকে। আমি এখন যে ঘটনাটা শেয়ার করছি, এটা আমাকে জনি ভাই বলেছেন। তো জনি ভাই ঘটনাটি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে শেয়ার করছি। তো ঘটনাটি ঘটেছে হচ্ছিল 2012-র শেষের দিকে। তো তখন শীতকাল ছিল। তো জনি ভাই আর আরো 3জন ফ্রেন্ড, টোটাল ওনারা 4 জন ঢাকা থেকে মানিকগঞ্জের হরিরামপুর নামক জায়গায় ওনার এক ফ্রেন্ডের বাসায় বেড়াতে যায়। আচ্ছা। তো সেখানে তাদের আরো 2জন ফ্রেন্ড ছিলেন। তো প্রথম দিন জনি ভাই তার ফ্রেন্ডসরা ওই যার বাসায় যায়, তার নাম হচ্ছে সাগর ভাই। তো সাগর ভাই বাসায় স্টে করে। তো পরের দিন তারা যেটা করে, যে সাগর ভাইয়ের যিনি চাচা আছেন, তার বাসাটা হচ্ছে ওই হরিরামপুর বাজারেই। তো তারা চিন্তা করে যে তারা এখানেই থাকবে। তো সেই বাসাটা হচ্ছিল, নিচের দিকে কিছু দোকান আছে, এবং সেকেন্ড ফ্লোরে হচ্ছিল একটা ব্যাংকের ব্রাঞ্চ, এবং থার্ড ফ্লোরে কিছু রুম করা, ঢাকা থেকে গেস্টরা গেলে সেখানে থাকে। তো সেকেন্ড দিনে যে ঘটনা, সেটা হচ্ছে
যে রাতের বেলা তখন 9:30 হবে এরকম সময় তারা খাওয়া দাওয়া করে ওই সাগর ভাইয়ের বাসার থেকে একটু ভিতরে ছিল হরিরামপুর বাজার থেকে তারা এই বাসাটার দিকে আসতে থাকে। তো তারা বাসায় আসে, তখন ওই বাসার যে কেয়ারটেকার আছে উনি তাদেরকে চাবি টাবি বুঝিয়ে দিয়ে চলে যায়। তো তারা রুমে উঠে, তো রুমে ওঠার পর অনেকক্ষণ গল্প টল্প করার পর তারা ভাবলেন যে একটু বাইরে গিয়ে হাঁটবেন। মোটামুটি ভালো ঠান্ডাই ছিল তখন। তো তারা সবাই রুম থেকে বের হয়, তো বের হয়ে তারা হাঁটতে থাকে। তো তখন মোটামুটি ওই বাজারের মধ্যে কেউ ছিল না, মানে সব দোকান বাজার ছিল সব বন্ধ হয়ে গেছে এবং সবাই বাসা চলে গেছে। রাত তখন 10টা 10:30 এরকম সময়। তো ওনারা হাঁটতে হাঁটতে ঠিক ওই বাজারটার শেষ প্রান্তে আসে। তো আসার পর ওই সাগর ভাই যিনি ছিলেন তাদেরকে বললেন যে তার সাথে ওই একটা ক্ষেতের মধ্যে নামতে বললেন। আচ্ছা। তো তারা সবাই ওই মূল সড়ক থেকে ক্ষেতের মধ্যে নামলেন। তো নেমে তারা হাঁটতেছিলেন ক্ষেতের আইলের উপর দিয়ে। তো হাঁটতে হাঁটতে একটু দূরে যাওয়ার পর বিশাল বড় চক। তো তখন সাগর ভাই তাদেরকে বিভিন্ন ঘটনা বলতেছিলেন ওই এলাকা রিলেটেড। উনি যে মুরব্বীদের মুখ থেকে যেরকম ঘটনা শুনেন, যে ওই এলাকার মুরব্বীরা বলে যে মাঝে মধ্যে নাকি এই চকের মধ্যে দিয়ে একজন লোককে ঘোড়া চালিয়ে যেতে দেখা যায়। আচ্ছা। এবং সেটা হচ্ছে কি 2 সেকেন্ড কি 3 সেকেন্ড এরকম সময়ের মতো। তারপর আবার সে মনে হচ্ছে যে শূন্যের মধ্যে আবার মিশে যায়। তো এটা নাকি সে এলাকা অনেকেই দেখেছে। তো যাই হোক, এরকম অনেক ভৌতিক ঘটনা তারা শুনতেছিল এবং হাঁটতেছিল। তো একজনের পর একজন এভাবে হাঁটতেছে তারা। তো একটা সময় জনি ভাই একটা ফ্রেন্ড আবির ভাই, উনি পিছন থেকে জনি ভাইয়ের কাঁধে হাত দিয়ে থামতে বললেন। তো উনি থামে পিছনে তাকালেন, দেখলেন যে কালো কুচকুচে কালো রঙের কিছু একটা তাদের পিছনে পিছনে হাঁটতেছে। তো ওনারা বেশ একটু খেয়াল করে দেখলেন যে অনেকটা কুকুর বা শিয়াল এই জাতীয় কিছু একটা হবে, তাদের পিছনে পিছনে হাঁটতেছে। তো তারা ভেবে নিলেন হয়তো বা কুকুর বা শিয়াল এরকম কিছু একটা হবে, তো থাকতেই পারে সেখানে, তারা ভেবে নেন। তো তারা হাঁটতে থাকে। তো বেশ খানিকক্ষণ হাঁটার পর তারা সেই চকের প্রায় শেষ প্রান্তে চলে আসে। আচ্ছা। তো তারা দূরে থেকে দেখা যায় বেশ উঁচু একটা জায়গা। তো ওইখানে তারা সবাই একসাথে উঠে। তো ঠিক ওঠার পর তারা দেখলো যেটা, যে সেটা হচ্ছে তাদের গ্রামের একটা শ্মশান। তো সাগর ভাই যেটা বলেন যে এটা হচ্ছে তাদের গ্রামের অনেক বেশ পুরাতন একটা শ্মশান, এবং শ্মশানটার পাশ ঘেঁষেই হচ্ছিল নদী। আর সেখানে বাসা বাড়ি বলতে গেলে আশেপাশে কিছুই নেই, সব বেশ দূরে দূরে বাসা। তো সেখানে তারা কিছুক্ষণ গল্প টল্প করে। তো গল্প টল্প করার পর তারা চিন্তা করলেন যে এবার তারা ব্যাক করবে বাসার দিকে। তো তারা বাসার দিকে ব্যাক করতেছিলেন, তখন জনি ভাই যিনি উনি সবার পিছনে ছিলেন। তো ওনারা যখন সেই শ্মশান থেকে নামতেছিলেন, এবং সেই শ্মশানটা কোনো বাউন্ডারি ছিল না, উনি নামার সময় খেয়াল করলেন যে মনে হলো যে কালো কিছু একটা তার পিছনে পিছনে সেই শ্মশান থেকে নামতেছে। তো উনি ভাবলেন যে আসার সময় যে জিনিসটা দেখেছে সে ওইটাই হবে, কুকুর বা শিয়াল। তো হাঁটতেছে উনি। তো উনি খেয়াল করলেন যে ভারী কোনো বস্তা যদি মাটির উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় যেরকম একটা সাউন্ড হবে, ঠিক মনে হচ্ছে এরকম একটা সাউন্ড আসতেছে পিছন থেকে। তো উনি পিছনে ফিরে তাকিয়ে খেয়াল করলেন যে মনে হলো কিছু একটা জিনিস তাকে দেখে নিচু নিচু হয়ে গেছে, যাতে সে দেখতে না পারে। তো উনি ওইখানে আর বেশিক্ষণ কনসেন্ট্রেট করেন, উনি সামনে দিকে হাঁটতে থাকে। তো হাঁটার পর উনি দেখতেছে যে ওই সাউন্ডটা বেশ মনে হচ্ছে যে বেশ কাছাকাছি কেউ একজন ওই শব্দটা করতেছে। তখন জনি ভাই, আবির ভাই এবং আরেকজন ফ্রেন্ড ছিল, তারা তিনজনই সেখানে দাঁড়ায়। ওরা তিনজন দেখে যে রাসেল ভাই, যদি কারো পায়ে প্যারালাইজড হয়ে যায়, সে যদি 2 হাতে ভর দিয়ে হাঁটলে যেরকম দেখাবে, মাই গুডনেস, মানে এইরকম একটা ফিগার হামাগুড়ি থেকে আসছে। জি, 2 হাতে ভর দিয়ে 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 তাদের দিকে আসতেছে। তো তারা যে কারোর সাথে শেয়ার করবে বা কিছু বলবে যে এটা কি জিনিস, বা সামনে যারা চলে গেছে তাদেরকে ডাক দিবে, তো এরকম তারা কিছু বুঝে উঠতে পারতেছিল না যে এক্স্যাক্টলি ওই সময় কি করবে। তো তারা যেটা করলো, যে সবাই যেরকম মানে যে যেমন দৌড় পারে তারা পড়তে লাগলো, এবং পড়তে পড়তে সামনের দিকে প্রায় খুব দ্রুত গতিতে হাঁটতে লাগলো। আচ্ছা। তো হাঁটতে হাঁটতে একটা সময় তারা খেয়াল করতেছে যে সেই জিনিসটা তাদের পিছনে না, তাদের থেকে ঠিক 3 কি 4 ফিট দূরত্বে তাদের পাশাপাশি সেই জিনিসটা হাঁটতেছে। মানে পেছন থেকে আস্তে আস্তে পাশাপাশি চলে আসছে। এবং সেটা 2 হাতে ভর দিয়ে হাঁটতেছে মনে হচ্ছে। এবং তারা দেখলেন যে ওইটা যে বডিটা ছিল, বডির তুলনায় মাথাটা বেশ ছোট। আচ্ছা। মানে মনে হচ্ছে যে বেশ ছোট একটা মাথা, এবং বোঝা যাচ্ছে না যে আসলে জিনিসটা কি। আচ্ছা। তো ওনারা সামনে ওনাদের যে ফ্রেন্ডরা ছিল তারা রাস্তার উপরে উঠে গেছে এর মাঝখানে। ভয়। হ্যাঁ, মানে ওনারা এটা খেয়ালই করেন, ওনারা সামনে ছিল। তো জনি ভাইয়ের মাঝখানে 2-3 বার থামার কারণে তারা পিছিয়ে যায়। তো ওনারা কোন রকম মূল সড়কে ওঠার পর ওনারা রাস্তার এক পাশ থেকে আরেক পাশে চলে আসে। তো ওনারা যে পাশে এসে দাঁড়ায় সে পাশে একটা কালী মন্দির ছিল। তো ওনারা সেখানে উঠে দেখতেছেন যে ওই জিনিসটা নিচের থেকে উঠে ঠিক রাস্তার ওই পাশে দাঁড়িয়ে আছে, আর ওনারা হচ্ছে ফ্রেন্ডসদেরকে নিয়ে কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা। তো ওই জিনিসটা হয়তোবা উনি বলেন যেটা, যে হয়তোবা মন্দির থাকার কারণে সেই জিনিসটা হয়তোবা সামনে আসতেছিল না, এরকম কোনো কিছু। তো
ওনারা সামনে থেকে হাঁটতে থাকে। তো ওনারা সামনে এসে ওই ফ্রেন্ডদেরকে আর কিছু বলেনি যাতে তারা হয়তো ভয় পেতে পারে। তো ওনারা চিন্তা করলেন যে তাড়াতাড়ি বাসায় চলে আসবেন। তো ওনারা হাঁটতে লাগলেন। তো হাঁটতে 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 ঠিক সে বাজারের কাছাকাছি একটা পুকুর আছে। তো ওনারা চিন্তা করলেন যে হাত পা ধুয়ে একেবারে রুমে চলে যাবে। তো সাগর ভাই যিনি, ওনার হাতে টর্চ লাইট ছিলেন, উনি সবার সামনে। তো ওনারা সবাই একসাথে হাঁটতেছেন। তো সবাই, সাগর ভাই আরো দু একজন, ওনারা খেয়াল করলো যে সবুজ রঙের কিছু একটা হবে, সাপ বা এই জাতীয় কিছু একটা। মনে হলো যে তাদের পা সামনে থেকে এসে পিছনের দিকে চলে গেল। ওকে। তো এটা মানে সবাই খেয়াল করছে। তো উনি সঙ্গে সঙ্গে টর্চ নিয়ে পিছনে ঘোরার পর দেখতেছেন যে রাস্তার মধ্যে কিছুই নেই। মানে যদি ওখানে কোনো ঝোপঝাড়ও ছিল না যে কোনো সাপ হলে যে ঝোপঝাড়ে ঢুকে যাবে তাকে দেখতে পাওয়া যাবে না। তো আসলে ভাই তারা তাড়াহুড়া করে হাত মুখ ধুয়ে ওনারা রুমে চলে আসে। আচ্ছা। তো সেই বিল্ডিং এর দুইটা কলাপসিবল গেট ছিল, একটা নিচতলা এবং একটা ছিল দুইতলা ব্যাংকের একটা কলাপসিবল গেট ছিল। তো ওনারা তালা খুলে উপরে চলে আসে। তো রুমে আসার পর সাগর ভাইকে পুরো ঘটনাটা খুলে বলে যে ওনারা শ্মশানে এটা দেখেছে। তো উনিও বলে যে এরকম জিনিস নাকি আগেও অনেকে দেখেছে সেই চকের মধ্যে, ক্ষেতের মধ্যে। তো তাদের কারো চোখে আর কোনো ঘুম নেই, তারা নিজেরা নিজেরা কথা বলতেছিল। তো তখন সবাই এক রুমে স্টে করতেছিল ভয়ের কারণে। তো রাত 3টা, আনুমানিক 3টা কি 3:30 এরকম একটা সময় শুনতেছে যে তারা বাসাতে কেয়ারটেকার, সে নিচের থেকে বলতেছে যে টাঙ্কিতে পানি তুলতে হবে, সাগর ভাই চাবিটা নিয়ে আসেন। আচ্ছা। ঠিক এটা বলে একবার। তো এটা বলার পর জনি ভাই আর ওনার ফ্রেন্ডরা বলে যে ওই কেয়ারটেকার মনে হয় নিচে আসছে। তো তারা জানলা দিয়ে তাকিয়ে দেখে যে নিচে একজন লোক দাঁড়িয়ে আছে। তারা বুঝেন যে হয়তো কেয়ারটেকারটাই হবে। তো তখন সাগর ভাই যিনি, যার চাচার বাসা, উনি মানে ঘুমিয়ে পড়েছেন কিছুটা। তো তাকে ডাক দেয়। তো ডাক দিয়ে বলতেছে যে এরকম ওই কেয়ারটেকার নিচে আসছে পানি তোলার জন্য। তো সে বলে, প্রিয় লিসেনার, স্বাগতম ভূত এফএম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9টা সেখানে ভিডিও আপলোড করা হয়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন ভৌতিক নতুন ভিডিও নিয়ে। যে এত রাতে তো কেয়ারটেকার কখনো পানি তুলতে আসবে না। এবং সে বলে যে উনি বিকাল 5টা 6টার দিকে পানি তুলে চলে যায়। আচ্ছা। তো উনি বলে, ও তো বাকিরা বলতেছে যে আমার তো নিচে দাঁড়িয়ে আছে দেখলাম। তো এটা শোনার পর ওই সাগর ভাই জানলা দিয়ে বাইরের দিকে তাকায়। তো তাকার পর দেখতেছে যে নিচে কেউই নেই। তো ঠিক রাসেল ভাই ওই সময় সেম ওই গলায় যেটা ভেসে আছে, তারা সবাই শুনে একসাথে, যে বলতেছে যে আমি ছাদের উপরে, সাগর ভাই চাবি নিয়ে ছাদে আসেন। আচ্ছা। এটা শুনে রাসেল ভাই তারা সবাই মানে ফ্রিজ হয়ে যায় সেখানে। যে সেটা হচ্ছে যে চাবি যেটা ছিল সেটা কেয়ারটেকার অলমোস্ট তাকে দিয়ে চলে যায় বাসায়। আর সে যদি ছাদে চলেই আসে তাহলে কিন্তু তার চাবির কিন্তু কোনো প্রয়োজন হবে না। রাইট। তো এটা রাসেল ভাই শোনার পর ও তার সবাই বেশ ভয় পেয়ে যায়। সে তখন আর তারা কেউই ঘুমায়নি। তো অ্যাজ ইউজুয়াল তারা সকাল 7টার দিকে মানে আলো হওয়ার পর তারা বের হয় রুম থেকে। তো নাস্তা করার পর ওই কেয়ারটেকার আসে। তো তাকে জিজ্ঞেস করা হয় যে সে কি এরকম রাত 3টা বাজে আসছিল নাকি পানি তোলার জন্য। সে যেটা বলে যে সে সব সময় ওই মাগরিবের সময় পানি তুলে এখানে সব মানে কাজ যেগুলো থাকে সেগুলো করে উনি চলে যায় বাসা থেকে। উনি তারপরে আসেনি রাসেল ভাই। আচ্ছা। এবং এই ঘটনা ঘটার পর জনি ভাই এবং ওনার সব ফ্রেন্ডসরাই সেদিনই ঢাকায় ব্যাক করে। কিন্তু এইটার কোনো রহস্যের কোনো কারণ জানতে পারা যায় নাই তখন, না? না রাসেল ভাই, ওই শ্মশানে যেটা তারা দেখেছে এইটা নাকি ভাই প্রায় নাকি অনেকেই দেখে সেখানে, কিন্তু ওই বিল্ডিং এ তারা যার গলা শুনেছে এটার পরবর্তীতে জানা যায়নি। জানা যায় নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি মুহিম। আমি আসছি শুক্রবার ধানমন্ডি থেকে। বর্তমানে আমি স্ট্যান্ড ইউনিভার্সিটিতে পড়তেছি। জি, আমি আমরা ঘটনায় চলে যাই। আচ্ছা, ঘটনাটা আমার এক চাচার কাছ থেকে শোনা। তো উনি আর কি গ্রামে ভ্যান চালাতেন। ওনাদের গ্রামে উনি আর কি ভ্যান চালাতেন, লাশ বহনের কাজ করতেন আর কি ভ্যানে। জি। তো মানে উনি একদিন রাতে ওনার কাছে একটা ফোন আসে, রাত্রে আনুমানিক 8টার দিকে। ওনাকে বলা হয় যে একটা লাশ নিয়ে যাওয়ার জন্য, পোস্টমর্টম ঘরে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। আচ্ছা। তো উনি আর কি চলে যান সেখানে লাশটাকে নিয়ে। চাচে মরানো একটা লাশটাকে নিয়ে তো চাচা রওনা দেন লাশ কাটা ঘরের উদ্দেশ্যে। তো সেখানে পৌঁছাতে চাচা রাত 9টা বেজে যায় আর কি। তো রাত্রে 9টার দিকে চাচা ওখানে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর চাচা দেখে যে ডোম আর কি সেখানে দাঁড়ায় আছে। তো চাচাকে দেখে ডোম বলে যে কি ব্যাপার রহিম মিয়া, চলে আসছো? চাচার নাম ছিল আর কি রহিম। জি। তো বলে যে কি ব্যাপার রহিম মিয়া, চলে আসছো? তো বলে যে চলো আমরা দুজন মিলে লাশটাকে ভিতরে ঢোকাই। তো চাচার ডোম দুজনে লাশটাকে আর কি লাশ কাটা ঘরের ভিতরে ঢোকানোর পর চাচা
চলে আসতে চায়, তখন ডোম চাচাকে মানে বলে যে তুমি তোমার তো কোনো কাজ নেই, তুমি বরঞ্চ কিছুক্ষণ এখানে থাকো আমার সাথে, কিছুক্ষণ মানে আমাকে সাহায্য করো। তো চাচা রাজি হয় না, বলে যে না আমি বাসায় চলে যাবো, অনেক রাত হয়ে গেছে। তো ডোম কিছু রিকোয়েস্ট করার পর বলে যে তোমাকে আমি 100 টাকা দিব, তুমি আমার সাথে আজকে হেল্প করো, আমার মানে মন ভালো না আজকে, এরকম কিছু একটা বলো। তো চাচাও রাজি হয়ে যায়। তো এক পর্যায়ে ওই ডোম যখন আর কি লাশটাকে কাটতেছিল, মানে ওই লাশটা ছিল একটা মূলত যুবতী, একটা মেয়ের লাশ ছিল। তো মেয়েটা আর কি চেহারা অনেক সুন্দর ছিল। তো ডোম মানে চাচাকে বলে যে দেখো এই মেয়েটা মানে যখন বেঁচে ছিল তখন কিন্তু মানে সবাই একে কত ভালো বলতো, সুন্দর বলতো, কিন্তু এখন মেয়েটা মারা গেছে, এখন 1 মিনিটের জন্য এর কাছে কেউ থাকতে যাবে না। তো দুনিয়াটা আসলে কি আজব। তো এরকম বলার পর যখন লাশটা কাটে তখন হঠাৎ করে চাচা শুনতে পায় যে দরজায় মানে কে যেন নক করতেছেন, মানে ওই লাশ কাটা ঘরে দরজায় কে যেন নক করতেছেন। তো চাচা একটু মানে ভয় পায় যে এত রাতে মানে লাশ কাটা ঘরে এখানে কে আসবে, দরজা নক করবে। তো চাচা দরজাটা খোলার পর দেখে যে সেখানে একটা কুকুর দাঁড়া আছে। তো ডোম বলে যে এটা ওর পোষা কুকুর আর কি। তো কুকুরটা ভিতরে চলে আসে। আসার পর ওই মেয়েটার চর্বি কেটে কেটে মানে নিচে একটা বালতির মধ্যে রাখা হচ্ছিল। তো চাচা দেখতেছিল এই জিনিসগুলা। তো হঠাৎ করে নিচ থেকে মানে খাওয়ার শব্দ আসে, এরকম একটা মানে খেলে যেরকম আওয়াজ পাওয়া যায়, চাবানোর আওয়াজ পাওয়া যায়, তো এরকম। তো চাচা খেয়াল করে যে কুকুরগুলা ওই কেটে রাখা মানে চর্বিগুলো আর কি খাচ্ছে। আচ্ছা। তো এটা দেখার পর চাচা আর কি খুব মানে খারাপ লাগে যে এটা কি হচ্ছে। তো চাচা কিছু বলে না আর কি, জিজ্ঞেস করে যে এটা কেন, তুমি কুকুরকে সব খাইতে দাও কেন? তো ডোম বলে যে সে যদি এটা খেয়ে যদি পছন্দ করে থাকে তো খাইলে প্রবলেম কি। তো চাচা চলে যেতে চায়, তারপরেও ডোম বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি কিছুক্ষণ ওয়েট করো। তখন চাচার আরেকটা ফোন আসে যে কোন এক জায়গায় চাচাকে ডাকা হয়। তো চাচা বলে যে আমার একটা ফোন আসছে, আমি চলে যাই, মনে হয় আরেকটা কাজ আছে কোনো। তো ডোম বাধা দেয়, বলে যে তুমি আর কিছুক্ষণ পরে যাও। এটা বলে ডোম আর কি করে একটা মানে মাংসের ডলা কেটে নিয়ে ওই লাশ কাটা ঘর থেকে বাইরে বের হয়। তো বাইরে বের হওয়ার পর চাচা বলে যে কোথায় যাচ্ছ? তখন ডোম বলে যে আমি একটু বাইরে যাচ্ছি, তুমি এখানে থাকো, আমি আসতেছি। তো চাচা অনেক ভয় পায় যে মানে একা একা একটা লাশ মানে লাশের সাথে মানে এরকম। তো ওই ডোম আর কি লাশের এই একটা মানে ওই লাশের থেকে একটা মাংসের টুকরা নিয়ে বাইরে চলে যায়, কুকুরটাও পেছনে পেছনে চলে যায়। তো চাচা আর কি লাশটাকে দেখে চাচা অনেক ভয় পাচ্ছিল। তো চাচা বলে যে আমি ওই চাষ দিয়ে মানে মুখটা ঢেকে রাখি, মানে দেখতে আমার অনেক ভয় লাগতেছিল। তো এই সময় হঠাৎ করে মানে বাইরে থেকে কিছু কান্নাকাটির আওয়াজ আসে। তো চাচা চিন্তা করে যে কি ব্যাপার, বাইরে কান্নাকাটির আওয়াজ কেন? তো চাচা আর কি বাইরে বের হয়ে দেখে যে এরকম 2-3 জন মানুষ একটা লাশ নিয়ে আসতেছে মানে ওই ঘরের দিকেই, এবং সাথে মানে কিছু পুলিশও আছে 2-3 জনের মতো। তো চাচা আর কি আগে যায়, ওখানে আগে যাওয়ার পর পুলিশ বলে যে ডোম কোথায়, একটা লাশ নিয়ে আসা হয়েছে, এটাকে পোস্টমর্টম ঘরে ঢুকাইতে হবে আর কি। তো চাচা বলে যে ডোম তো একটু বাইরে গেছেন। তো বলে যে তুমি আচ্ছা এটাকে ভিতরে নিয়ে চলো লাশটাকে। তো চাচা আর কি ওই মানে লাশটার মানে মুখটা একটু খুলে দেখে যে আর কি। তো চাচা যখন লাশটার মুখ দেখে তখন দেখে যে ওই ডোমটারই লাশ, যেটা যার সাথে চাচা আর কি এতক্ষণ মানে কাজ করতেছিল লাশ কাটা ঘরের মধ্যে। এবং ওই মেয়েটা তখনও আছে, মেয়েটার লাশ তখন ঘরের হ্যাঁ, মধ্যে ছিল, তখনও ঘরের মধ্যেই ছিল। আর ডোমটা তার মানে বেশ আগেই মারা গিয়েছে। হ্যাঁ হ্যাঁ সুতরাং এতক্ষণ তার সঙ্গে যে ঘটনাটা ঘটছিল সেই মানুষটি অর্থাৎ সেই ডোমটি আগেই মারা গিয়েছে, এবং সে ডোম না, হয়তো সে তাকে ডোম মনে করেছিল, বাট চিন্তা করতেছে যে মানে এতক্ষণ তাহলে চাচা যার সাথে ছিল তিনি তো ডোম না। হ্যাঁ তিনি ডোম না, তাহলে মানে কে ছিল তাহলে চাচার সাথে? চাচা অনেক ভয় পায়। তো কাউকে কিছু মানে বলতে যেও আর কি, কে বিশ্বাস করবে চাচার কথা? তো আসলে কেউ বিশ্বাস করতে চাবে না ওই মুহূর্তে। এই টাইপের ঘটনাগুলো সাধারণত বিশ্বাস করতে চান না, এটা খুব স্বাভাবিক। তো চাচা আর কি অবাক হয়ে মানে লাশ কাটা ঘরের দিকে তাকায় আরেকবার যে মানে কি হচ্ছিল এতক্ষণ। তো তাকানোর পর চাচা সেই কুকুরটাকেই দেখতে পায়, যেটা আর কি চাচার ডোমের সাথে ছিল, এবং চাচা দেখতে পায় যে তখনও কুকুরের মুখে সেই চর্বিগুলো লেগেছিল, মানে তখন যেটা চাচা দেখছিল। ওকে, তো এটাই ছিল আপনার ঘটনা। আপনাকে থ্যাঙ্কস, অনেক 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 ধন্যবাদ আপনাকে। চলে যাব আবারও দিনারের কাছে একটা ঘটনা শুনতে, এবং আমাদের সঙ্গে নতুন অতিথিরা আছেন, তাদের ঘটনা শুনবো। আমি প্রথমে একটা দিনারের কাছে ঘটনা শুনতে যাচ্ছি। তো আমরা নেক্সট ঘটনায় চলে যাই। জি রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এর একটি ক্লিনিককে নিয়ে ঘটনাটি। তো এই ঘটনাটিও আমাকে জনি ভাই শেয়ার করেছেন। তো এটা 7 থেকে 8 বছর আগের একটি ঘটনা। তখন জনি ভাই আর ওনার 2জন ফ্রেন্ড, ওনারা চাঁদপুর থেকে ঢাকায় ব্যাক করতেছিলেন। আচ্ছা।
তো চাঁদপুর থেকে যখন ওনারা ঢাকার উদ্দেশ্যে বাসে উঠেন, তো হুম। কিছু দূর আসার পরই জনি ভাই এক ফ্রেন্ডের ওনার ওই টয়লেটের প্রেশার আসে। আচ্ছা। তো উনি আর ওই মাঝখানে আর বাস থেকে নামতে না পারাতে ওনারা যেটা করে যে সোনারগাঁর দিকে মোগরাপাড়া বাস স্ট্যান্ড যেটা, হ্যাঁ হ্যাঁ। সেখানে ওনারা নেমে যান ওই ফ্রেন্ডকে নিয়ে। তো নেমে যাওয়ার পর ওই মোগরাপাড়া যে বাস স্ট্যান্ড আছে, তো নামার পরে তারা দেখলেন যে বাম দিকে বেশ কিছু ভবন। তো একটা বিল্ডিং ওনাদের চোখে পড়ে, সেটা হচ্ছে যে সেটা নিচে কিছু ফ্রুটস এর দোকান আছে এবং বিল্ডিংটা এখনো সেখানে আছে, এবং তৃতীয় তলা হচ্ছে একটা রেস্টুরেন্টের একটা সাইনবোর্ড তাদের চোখে পড়ে। তো তারা চিন্তা করলেন যেহেতু রেস্টুরেন্ট আছে তাহলে এখানে ওয়াশরুমটা ইউজ করা যেতে পারে। তো তখন ওই জনি ভাইয়ের যে ফ্রেন্ড রবিন ভাই, উনি চলে যায় সেই বিল্ডিং এ। তো তারা বাইরেই বসে থাকে। তো হাফ অ্যান আওয়ারের মতো হয়ে যায়। তো জনি ভাই আর ওনার একজন ফ্রেন্ড, ওনারা ওই দোকানে বসে কোক খাচ্ছিলেন। তো ওনারা চিন্তা করলেন যেহেতু অনেকক্ষণ সময় হয়ে গেছে, মানে আসতেছে না। আর এদিকে জনি ভাই চিন্তা করলেন যে উনি একটু খোঁজ নিয়ে আসবেন আর প্লাস উনিও একটু টয়লেটে যাবেন। তো এই চিন্তা করে উনিও সেম ওই বিল্ডিং এর দিকে যান যে বিল্ডিং এ ওনার ফ্রেন্ড গিয়েছে একটু আগে। তো উনি যথারীতি সেই বিল্ডিং এর 2 তলায় যায়, গিয়ে দেখে যে সেখানে একটা রেস্টুরেন্ট। তো ওই রেস্টুরেন্টে ঢোকার পর উনি ওই রেস্টুরেন্টের একজন লোককে জিজ্ঞেস করে যে উনি কি এই রেস্টুরেন্টের ওয়াশরুমটা ইউজ করতে পারবে কিনা। আচ্ছা। তো ওই লোক তাকে যেটা বলে যে আসলে এই ওয়াশরুম উনি ইউজ করতে পারবেন না, উনি চাইলে উপরে একটা ক্লিনিক আছে, হুম। তিনি ওই ক্লিনিকের ওয়াশরুম ইউজ করতে পারেন উপরে গিয়ে। আচ্ছা। তো উনি ভাবলেন যে ঠিক আছে, ওনার ফ্রেন্ড হয়তো উপরে গিয়েছে কিন্তু সেও এখানে ইউজ করতে পারেনি হয়তোবা। তো উনি উপরে যায়। তো উপরে 3 তলায় যাওয়ার পর উনি যেটা দেখে যে একটা থাই গ্লাস লাগানো। তো উনি থাই গ্লাস সরিয়ে ভিতরে ঢোকার পর দেখে যে একজন লোক লাল একটা শার্ট এবং সাদা রঙের একটা লুঙ্গি পরে বসে আছে সেই ক্লিনিকের মধ্যে। তো উনি তাকে গিয়ে জিজ্ঞেস করে যে এরকম উনি কি টয়লেটটা ইউজ করতে পারবেন কিনা। আচ্ছা। তো ভাই জনি ভাই যেটা বলেন যে ওনার রেসপন্সটাই খুব একটু অস্বাভাবিক ছিল, যে উনি বলতেছেন যে টয়লেটটি ইউজ করবেন, করেন, মানে খুব গা ছাড়া একটা ভাব। হুম। তো ওনাকে আর মানে জনি ভাইকে আর দেখানো হয়নি যে কোন দিকে ওয়াশরুম বা টয়লেটটা কোন দিকে। তো জনি ভাই নিজেই হাঁটতে থাকেন। তো উনি হাঁটার সময় খেয়াল করলেন যে ওই ক্লিনিকের মধ্যে কোনো ওয়ার্ড বয় বা নার্স বা কোনো পেশেন্টের রিলেটিভ কেউই নেই, আর বেশ অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ। তো উনি ওই জাস্ট হাঁটতেছেন। তো হাঁটতে হাঁটতে উনি বেশ দূরে যাওয়ার পর দেখলেন যে হাতের ডান দিকে একটা দরজার মধ্যে লেখা যে টয়লেট। তো উনি দেখতেছেন যে ভিতরে সুইচ, লাইটের সুইচ গুলো অফ করা। তো উনি বাইরে থেকেই লাইটের সুইচ অন করেন। তো অন করার পর উনি দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকেন। তো ভিতরে ঢোকার পর উনি দেখেন যে বাম দিকে 3টা কি 4টা টয়লেট আছে এবং ডান দিকে আরো 3-4টা টয়লেট এরকম আছে। তো উনি ঢোকার পর মনে হচ্ছিল যেন শরীরটা যেন কেমন ভার হয়ে যাচ্ছে। তো ওনার যে ফ্রেন্ডটা ওয়াশরুমের জন্য আসছে তার নাম হচ্ছে রবিন ভাই। তো উনি করতেছেন কি যে বাইরে থেকে ডাকতেছেন যে রবিন কি ভিতরে। তো এইটা বলতেছে, উনি জিজ্ঞেস করতেছে, আর প্রতিটা ওয়াশরুমের দরজায় উনি খুলতেছে আর দরজাটা ভিতরে ধাক্কা দিচ্ছে। আচ্ছা। তো উনি কিন্তু দরজাগুলো খুলতেছিল, বাইরে থেকে লাগানো ছিল। হুম। ওনার যদি ফ্রেন্ড ভিতরে থাকে তাহলে সেটার দরজা কিন্তু ভিতর দিয়ে লাগানো থাকবে। ট্রু। তো উনি বাইরে থেকে দরজা খুলতেছে, আগে জিজ্ঞেস করতেছে, তারপর ধাক্কা দিচ্ছে এবং ভিতরে কাউকে দেখছে না। আচ্ছা। তো এইভাবে করতে করতে ঠিক শেষের যে টয়লেটটা ছিল সেই দরজাটা উনি খোলার পর ধাক্কা দিয়ে উনি যেটা দেখে, উনি দেখে যে ওইখানে লো কমোডে যে মহিলা হবে উনি যেটা বলেন, চুল দেখে উনি গেস করেন যে মহিলার মতো কেউ একজন বসে আছে সেখানে। আচ্ছা। এবং লাইট কিন্তু বাইরের থেকেই প্রথমে বন্ধ ছিল, উনি কিন্তু লাইটটা অন করেন আচ্ছা। ঢোকার সময়। তো উনি দেখতেছেন যে একজন মহিলার মতো কেউ একজন বসা। তো জনি ভাই প্রায় 10 কি 15 সেকেন্ড এরকম সময় ধরেই ওনাকে দেখতে থাকেন সেখানে দাঁড়িয়ে। হ্যাঁ। তো উনি দেখতেছেন যে মাথাটা পিছনের দিকে ঘুরানো ছিল কিনা উনি খেয়াল করেননি, কারণ চুলগুলো সব সামনের দিকে ছিল। এবং ওনার পার যে অংশটা, এটা থেকে মনে হচ্ছে যে ব্যান্ডেজ করা, এবং হাতের অংশ থেকে মনে হচ্ছে যে পুড়ে যাওয়ার পর মানুষের স্কিন ফসকা পড়ে যাবে যেরকম, ঠিক ওই রকম ফসকা পড়ে ফেটে গিয়েছে মাংসগুলো। আচ্ছা। তো এটা দেখার পর আসল ভাই উনি প্রায় 10-15 সেকেন্ড এটা দেখে। তো উনি সেখান থেকে দৌড় দিবে নাকি কি করবেন উনি ততক্ষণে সেটা বুঝে উঠতে পারতেছিলেন না। তো যখন উনি বুঝতে পারলেন যে আসলে ওনার এখান থেকে মানে মানে ভাগতে হবে বা চলে যেতে হবে, তখনই উনি রাসেল ভাই সেখান থেকে দৌড় দেয়। তো দৌড় দেওয়ার পর উনি যখন ফার্স্ট টাইম ঢুকে তেমন একটা সময় লাগেনি কিন্তু ওয়াশরুমে আসতে, বাট উনি বের হওয়ার সময় মনে হচ্ছে যে উনি দৌড়াচ্ছে বাট ফ্লোর শেষ হচ্ছে না। তো উনি দৌড়াতে দৌড়াতে একেবারে ওই যে লোকটাকে বসা যেখানে দেখছিলেন উনি সেখানে আসেন। সেখানে আসার পর দেখেন যে ওই লাল শার্ট পরা যে লোকটা ছিল সে তার দিকে তাকিয়ে মানে হাসতেছে। মনে হলো যে সে ব্যাপারটা মনে হয় আগে থেকে জানতো। আচ্ছা।
তো তার মানে হাসিটা খুব অবাক ছিল। তো হুম। উনি কোনো কথা না বলেই সেখান থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকে। আচ্ছা। তো রাসেল ভাই নিচের দিকে নামার সময় উনি যেটা দেখলেন, যে লোকটাকে উনি ক্লিনিকে ঢোকার সময় দেখলেন, বেরোয়ার সময় হাসতে দেখলেন, সেই লোকটাই সিঁড়ি দিয়ে উঠতেছে। আচ্ছা। মানে উনি যে তাকে কিছু জিজ্ঞেস করবে হ্যাঁ। বা কি এরকম কোনো সাহস ছিল না তার মধ্যে। তো উনি তাড়াতাড়ি দৌড় দিয়ে এসে নিচে এসে সেন্সলেস হয়ে যায়। আচ্ছা। তো তখন ওনার সেন্স ফেরার পর উনি ওনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, উনি প্রথমে ওনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে যে সে কোন টয়লেটে গিয়েছিল। হুম। ওনার ফ্রেন্ড যেটা বলে যে ওই বিল্ডিং এর পিছনে সিঁড়ি দিয়ে উঠে এবং সে রেস্টুরেন্টের টয়লেটে যায়। আচ্ছা। সে উপরে গিয়ে দেখে যে উপরের ওই বিল্ডিং এর ওই পাশটায় কোনো ফ্লোর ছিল না, জাস্ট ছাদ ছিল। আচ্ছা। তো রাসেল ভাই এটা মানে শোনার পর ওরা সেখান থেকে চলে আসে। এই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী ঘটনা যে আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন সেটাকে একটু শুনি আমরা। হ্যালো লিসেনার্স, আমি বাদশাহ, আমি এমএস থেকে এসেছি। আমি আজকে যে ঘটনাটি বলতে কোত্থেকে এসেছেন? এমএস থেকে। আচ্ছা, এটা কোথায়? এটা ঢাকা ক্যান্টনমেন্ট। আচ্ছা 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 আচ্ছা, তারা বলেন। হ্যাঁ। আজকে আমি যে ঘটনাটি বলবো বিশেষ করে সেটা আমার না, মানে আমার বাসার পাশেই থাকতো ওর। আমি ঘটনায় চলে যাই। আজ থেকে প্রায় 1 মাস আগে ঘটনাটি। আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম 3 দিনের জন্য বেড়াইতে। তো গ্রামের বাড়ি থেকে আসার পরে আমি ঘটনাটি শুনতে পারি, আমার কাজিন আমার সাথে শেয়ার করেছে। তো এটা একটা মানে রিয়েল ইভেন্ট, যেটা আমি খুবই আগ্রহ ছিলাম যে ভূত এফএমের মাধ্যমে আমি সবাইকে জানাবো। সো মূল ঘটনা হচ্ছে যে যার সাথে হয়েছে তার নামটা আমি এখন বলতে যাচ্ছি না, সামান্য একটু প্রবলেমের জন্য। আমরা ঘটনায় চলে যাই। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, তারপর যার কথা বলবো, যার ঘটনা, ও সরকারি চাকরি করত। সো সে মানে বেশিরভাগই তার নাইট ডিউটি থাকতো আর কি। তো নাইট ডিউটিতে প্রায় 2টা-2:30টার দিকে বাসায় পৌঁছাইতো। তো তার বাসা পৌঁছার যে রাস্তাটা, সেটা একটু মানে প্রবলেম ছিল এটাই যে তার রাস্তার উপরে কোনো মানে লাইট ছিল না, অন্ধকার। সো প্রতিদিন এভাবেই যেত আর কি। যাওয়ার পথে হঠাৎ একদিন আরেকটা কথা বলতে ভুলে গেছি যে তার যে বাসায় পৌঁছাতে ওই রাস্তার যাওয়ার পথে একটা বড় বট গাছ পড়ে, আর সাথে একটা বড় কবরস্থান। তো সে যখন যাচ্ছে ওই দিন হঠাৎ একদিন তার সাথে এই বট গাছের নিচে একটা ভয়ঙ্কর অদ্ভুত একটা ইভেন্ট ঘটে। ও যখন সাইকেল দিয়ে যাচ্ছে ডিউটি শেষ করে, তখন হঠাৎ দেখতে পারে যে বট গাছের নিচে 5 থেকে 6 বছরের একটা ছেলে বাচ্চা কান্না করতেছে। তো সে হঠাৎ করে সাইকেল থামিয়ে সাইকেলের উপর বসে থেকে সে বলতেছে যে ছেলের নাম জিজ্ঞেস করলো, ছেলে অ্যাড্রেস সবকিছু জানলো। জানার পরে বলতেছে তুমি এত রাতে এখানে কেন, এই বট গাছের নিচে কান্না করতেছো? তো ছেলেটি জবাব উত্তর দিল যে আমার আব্বা মা আমাকে সন্ধ্যার সময় অনেক মারধর করেছে, সো আমি ভয়ে বাসা থেকে পালিয়ে আসছি। তখন ওই লোকটি বলতেছে তো তোমার বাসা কোন দিকে? তো ওই ছেলেটি আবার দেখাই দিছে যে ওই লোকের যে বাসা, যেই গলি দিয়ে যাইতে হয় ওই দিকে দেখাইছে যে আমার বাসা ওই দিকে। তো ওই লোকটি বলল যে ঠিক আছে চলো, তুমি আমার সাথে চলো, তোমার বাসায় পৌঁছে দিই। তো ছেলেটি অস্বীকার করলো যে না, আমি এখন যাব না, যদি আমি যাই তো আমার আব্বা আম্মা আবার হয়তো আমাকে মারবে। তাহলে ঠিক আছে তুমি আমার সাথে আসো, আমি তোমারে আমার বাসায় নিয়ে যাই, কালকে তোমাকে আমি সকালে পৌঁছে দিব তোমার বাসায়। তো ছেলেটি রাজি হলো। রাজি হওয়ার পরে ওই লোক সাইকেলে দাঁড়িয়ে থেকে এতক্ষণ ছেলের সাথে কথা বলছে। বলার পরে ছেলে আসার পরে বলতেছে যে তুমি আমার সাইকেলের সামনে বসো। তো সামনে বসার কথা বলছে যখন, তখন ছেলেটি বলল যে না, আমি পিছনে বসবো। তো পিছনে বসবা, তুমি তো অনেক ছোট, তো তুমি সামনে বসলে ভালো হয়। কারণ আমি পিছনে বসবো, আমি পারবো না। তখন ওই লোকটি বললো আচ্ছা ঠিক আছে তুমি পিছনেই বসো। তো সচরাচর এরকম ওই লোক তো অনেকদিন যাবত জব করে, যেহেতু এদিক দিয়ে প্রতিদিনই যাওয়া আসা করে, আর তার সাথে যে এরকম কোন একটা ইভেন্ট ঘটবে, দেন ওই ছেলে যখন পিছনে বসছে, বসার পরে ওই লোকটি সাইকেলে যখন প্যাডেল দিতেছে, তখন মানে সবচেয়ে ভয়ঙ্কর যে অদ্ভুত একটা ঘটনাটা হয় আর কি, যে দেখলো সাইকেল তার সামনে লড়তেছে না। তখন লোকটি মানে ভয় পায় নাই, না পায় বলতেছে কি ব্যাপার, সাইকেল হঠাৎ করে থেমে গেল। তখন পিছনে তাকায় দেখে যে ওই ছেলেটি আর ওই ছেলের মতো নাই, বিশাল বড় আকৃতির একটা মানুষ হয়ে গেছে। তো লোকটি দেখার পরে
যখন ও পিছনে তাকানোর পরে ওর মানে একটা থাপ্পড় দেওয়ার পরে ওই লোকটি ওই জায়গায় জ্ঞান হারায় ফেলে। তো পরের দিন লোকটা সবাই ওরে হসপিটালে নিয়ে যায়। নেওয়ার পরে প্রায় 2 দিন ছিল, যখন জ্ঞান ফিরছে তো সবার সাথে এই কথাগুলো শেয়ার করছে, করার পরে 2 দিন পরে মারা যায়। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন নতুন অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলুন, তারপর আপনার ঘটনা যাবো। আমরা খুবই কম টাইমের মধ্যে আছি, একটু এগিয়ে এসে কথা বলবেন। হ্যাঁ প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি মিরপুর থেকে অনিক। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটি আমার গ্রামের বাড়িতে ঘটা, যেটা ফরিদপুরের আলফাডাঙ্গা থানা বাজরা গ্রাম। তো ভাই আমার বাসাটা হচ্ছে মধুমতি নদীর পাড়ে। তো সময়টা ছিল 2011 সাল, আমার ডেটটা ঠিক মনে নাই, বাট সময়টা ছিল বর্ষাকাল। তো ভাই আমি ওখানে আমাদের নদীতে অনেক প্রচুর মাছ পাওয়া যাচ্ছিল। তো একদিন বিকালবেলা আমি যখন ক্রিকেট খেলতেছিলাম, তো আমার একটা ফ্রেন্ড মামুন আমাকে বলতেছিল যে দোস্ত আজকে আমি তাকে একটু বলে দিই, ইন্টারাকশন দিয়ে দিই যে আমরা মাছ ধরার ঘটনাগুলো সাধারণত শুনি যে আমার বাবা বা অমুক বা তমুক, বাট আপনি এটা নিজে এক্সপিরিয়েন্স করেছেন, রাইট? আমি নিজের এক্সপিরিয়েন্স। তো মামুন আমাকে বলতেছিল যে আজকে রাত্রে আমরা মাছ ধরতে যাবো। তো ভাই যেহেতু গ্রামে অনেক মাছ পাওয়া যাচ্ছিল মধুমতি নদীতে, সো চিন্তা করলাম যে ওকে যাওয়াই যেতে পারে। তো ফ্রেন্ডকে বললাম যে ঠিক আছে যাবো। তো ওদিন রাত আনুমানিক 10টার সময় মামুন আমার বাসায় গিয়ে বলে যে চল বের হ। তো যেহেতু অনেক সময় মানে রাত হয়ে গেছিল, তো আমি কোনো কিছু চিন্তা না করে জালটা নিয়ে বের হয়ে যাই। তো বলে রাখা ভালো যে আমি ওদিন কোনো লাইট নেইনি হাতে। তো নদীর ধারে গিয়ে দেখি যে প্রচুর লাইট এবং আরো অনেকেই মাছ ধরতেছে। তো আমার ফ্রেন্ড ফার্স্টে জাল ফেলা শুরু করে। দেন যখন ও জাল ফেলা শুরু করে, আমি পিছন থেকে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। তো ও মানে অনেক সময় ধরে জাল ফেলতে থাকে। দেন আমরা মাছও পাচ্ছিলাম প্রচুর। আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা পরে আমরা জাল ফেলতে ফেলতে আমাদের বাসা থেকে পশ্চিম দিকে একটা বিল আছে, বিলের দিকে যেতে থাকি। তো যে পরিমাণে মাছ পাচ্ছিলাম তাতে আমাদের পুরো ব্যাগটা ভরে যাওয়ার কথা ছিল, বাট ব্যাগটা আনফর্চুনেটলি ভরে নাই, অর্ধেকটা ছিল। তো আমার ফ্রেন্ড আমাকে বলতেছে কিরে এত মাছ ধরলাম, মাছ কি করছোস? তো আমি বললাম যে মাছ তো এইগুলাই, সব তো ব্যাগের ভিতরে রাখছি। তো যাই হোক আর কোনো কথা না বাড়ায় আরো আস্তে আস্তে আগাইতে থাকি। তো আনুমানিক তখন 2টা বা 2:30 বাজে। তখন আমি আমার বাসা থেকে আরো 3 কিলোমিটার দূরে। দেন আমার ফ্রেন্ড আমাকে বললো যে এবার তোর পালা, তুই জাল ফেলা শুরু কর। আমি বললাম ওকে। তো ফার্স্টে আমি যখন জাল ফেলি, ফার্স্ট টাইমেই আমি একটা বড় একটা কাতল মাছ পাই। তো আমার ফ্রেন্ডকে দেওয়ার পরে ও এটা ব্যাগে রাখে, এবং সেকেন্ড টাইম যখন আমি জাল ফেলতে যাবো ঠিক সেই মুহূর্তে দেখি বিলের ভিতরে মানে তখন বিলের পানি এবং নদীর পানিটা প্রায় মানে সমান হয়ে আছে। আচ্ছা। তো পাশেই রাস্তা, তো রাস্তাটার শেষ পার আর নদীর পাড়টা একই। তো আমি ওই যখন বিলের উপরে যখন মাছটা আপনার লাফাচ্ছিল, তো ওইটাকে টার্গেট করে আমি জাল ফেলি। ফেলার পরে যখন জাল উঠাই মাছ নেই, জালে কিছুই নেই। দেন সেকেন্ড টাইম যখন আমি জাল ফেলতে যাব, তখন আমি চিন্তা করলাম যে এবার হাত দিয়ে ধরার চেষ্টা করব। দেন জাল ফেললাম, জাল ফেলার পরে মাছটাও পড়ছে জালের তলে। তো আমি হাত দিয়ে যখন মাছ ধরার চেষ্টা করতেছি পানিতে নেমে, তখন আমার ফ্রেন্ড, ওর কোনো সাউন্ড পাচ্ছিলাম না বা কোনো কথা বলতেছিল না। দেন 4-5 মিনিট ট্রাই করার পর আমি আমার ফ্রেন্ডকে বললাম যে দোস্ত আমাকে একটু হেল্প কর, আমি পারতেছি না। দেন আমি ওর কোনো সাউন্ড পাচ্ছিলাম না। তো ওদিকে তাকিয়ে দেখি যে ও ওই যে রাস্তাটার শেষ প্রান্তটা ছিল, যেটা আপনার নদীর পাড়ে, ওইখানে বসে আছে, বসে মাছটা খাচ্ছে, কাতল মাছটা যেটা পেয়েছিলাম ওটা। তো খাওয়ার পরে আমি জাস্ট তাকিয়ে হতভম্ব হয়ে গেছি। তো ওর দিকে, ও আমার দিকে তাকালো, তাকানোর পরে ভাই যে বিদঘুটের চেহারাটা আমার সামনে ভেসে উঠলো, ভাই আমি ফুল হতভম্ব। ওটা দেখলে এখন আমার খুব ভয় লাগে। তো চেহারাটা এরকম ছিল যে চোখটা অনেক বড় এবং লাল, আমার দিকে তাকিয়ে আছে। দেন ওর মুখ থেকে লালা টাইপের কিছু একটা পড়তেছে, ব্লাড ঠিক না, বাট বেশ কালো। আর আমার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর কণ্ঠে বললো যে কিরে খাবি? জাস্ট এটা মানে সাউন্ডটা যখন আমার কানে আসলো যে খাবি, দেন আমি মানে কি করছি আমি নিজেও জানি না, আমি একটা দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে চলে আসছি, এরপরে আমার কিছু মনে নাই। তো ভাই পরের দিন সকালবেলা আমি যখন আমার ঘুম ভাঙে, তখন দেখলাম আমার ফ্রেন্ড আমার পাশে, আমার বাবা আম্মু ছিল, দাদু ছিল। তো আম্মু বলতেছে কি হয়েছে রাত্রে তোর? তো বললাম যে আম্মু এই কাহিনী। তো আম্মু আমাকে বলতেছে যে তোকে তো রাস্তার পাশেই পাওয়া গেছে। দেন আমার ফ্রেন্ড বলতেছে তুই মাছ ধরতে কার সাথে গেছিলি? আমি বললাম কেন তোর সাথে, তুই তো আমার নিয়ে গেছিস।
আমি সব দোষটা ওর উপর চাপাচ্ছিলাম। তো আমার ফ্রেন্ড বলতেছে, দোস্ত তোর কথাও ভুল হইতেছে, আমি গতকালকে রাত্রে আনফরচুনেটলি আব্বুর সাথে পাশের গ্রামে চলে যাই, দেন আমি তো বাড়িতে ছিলাম না। তো আম্মু আমাকে বললো যে তুই মাছ ধরছিস, পানিতে নামছিস, তো তোর শরীর তো ভিজা ছিল না, তোর শরীরটা ফুল শুকনা ছিল ভাই। তো ভাই আসলে ভাই মানে আমার স্পষ্ট মনে আছে যে আমি পানিতে নেমে, বিলের ভিতরে নেমে আমি হাত দিয়ে মাছ ধরি, বাট পরের দিন মানে ওই সময়টা নাকি আমার শরীরটা ফুল শুকনা ছিল। ইভেন আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে আমি জালটা আমি ওখানে ফেলে রেখে এসেছিলাম, কিন্তু সকালবেলা আমি যখন বারান্দার দিকে তাকাই তখন দেখি আমার জালটা ওইখানে ছিল, ওই অবস্থাতেই ছিল। কোনখানে ছিল? আমাদের রুমের বারান্দায়, আচ্ছা, যেখানে থাকার কথা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আমার কাছে তিনি ছোট একটা ঘটনা, একদম ছোট একটা ঘটনা তিনি শেয়ার করবেন। আমাদের হাতে সময় একেবারেই নাই, আমাদের এখন সাইন আউট করতে হবে, বাট ছোট একটা ঘটনা দিয়ে শেষ করতে চাই। বলেন আপনার ঘটনা, বলেন প্লিজ। সালামু আলাইকুম রাসেল ভাই, আমি হচ্ছি এসবি আলামিন হাসান। তো আমি আজকে যে ঘটনাটি বলবো সেটা আমার এক বড় আপুর কাছ থেকে শোনা। তো আপুটির নাম হচ্ছে পাপিয়া সুলতানা, তো উনি আমাকে এই ঘটনাটি বললো আর কি। তো ঘটনাটি ওনার দাদুর সাথে ঘটে। তো ওনার দাদুরা আগে একটা গ্রামে থাকতো, কিন্তু সেখান থেকে ওরা ময়মনসিংহে চলে যায়, ওখানে একটা জায়গা কিনে বাড়ি করে আর কি। তো ওই জায়গাটার দাম খুবই কম ছিল, সেজন্য তারা তাড়াতাড়ি করে কিনে নেয়, এবং এক সময় মানে এই জায়গাটা শ্মশান হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু এখন আর হয় না, যার জন্য মানে লোক সবাই সাপোর্ট করলো যে জায়গাটা খুবই ভালো, কম দামে পাইছো, কিনে নাও। তো উনিও সবার কথা শুনে জায়গাটা কিনে নিল। কিন্তু আসলে উনি যখন ওইখানে বাড়ি করলো, তারপর থেকেই ওনার প্রবলেম শুরু। ওই দাদুর অসুস্থতা আর ভালো হয় না, মানে নিয়মিত উনি অসুস্থ থাকে, কত ডাক্তার কবিরাজ দেখায়, কিন্তু ওনার আর অসুখ ভালো হয় না। তো এইভাবে চলতে থাকে, বাড়িতে সবারই কিছু না কিছু প্রবলেম হয়। তারপরে আপনার ওরা যখন রাত্রে ঘুমিয়ে থাকতো, বাইরে এরকম সাউন্ড হতো যে মনে হচ্ছে পাশের যে বাঁশঝাড়, সব বাঁশগুলো ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু পরদিন সকালে গিয়ে দেখতো যে না, সব বাঁশই ঠিক আছে আগের মতোই। তারপরে আবার ওনারা শুনতো যে ঘরের দরজার সামনে দিয়ে বারান্দায় কেউ দৌড়াচ্ছে, হাঁটছে। তো ওনারা যখন দরজা খুলে দেখতো যে আসলে কেউ নাই। তো এরকম চলতে থাকার পর 5-6 দিন পর এই ওনার একটা মেয়ে মারা যায় আর কি, মানে বাড়ি করার 5-6 দিন পরেই। তো মেয়েটা মারা যাওয়ার পরে তো ওনারা খুবই মানে দুঃখিত যে ওনার মেয়েটা মারা গেল। তো তারপরে আবার কিছুদিন পর, সপ্তাহখানেক পর, পাশের বাসার একজন এরকম মারা গেল। তো একজন কবিরাজ নিয়ে আসা হলো, যিনি মানে এইসব জিন টিন বিষয়ে অনেক ভালো জানেন এবং হুজুর টাইপের লোক। তো উনি পুরো বাড়িটা ঘুরে দেখলো এবং বললো যে এই বাড়িতে কিছু প্রবলেম আছে, তো আপনারা এই বাড়িতে আসলে থাকতে পারবেন না, এখান থেকে চলে যান, এখানে থাকলে আপনাদের আরো ক্ষতি হতে পারে। তো তারপর থেকে দাদু এখান থেকে চলে আসে এবং ঢাকায় চলে আসে, ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকে। তারপর থেকে দাদু এখন সুস্থ, ওনার আর কোনো অসুখ হয় না আর কি। তো আসলে এই ছিল আমার ঘটনা। গ্রামটার নাম পটচালা, চারিদিকে ধান ক্ষেত, মাঝখানে একটা পুরনো দোতলা বাড়ি। লোকজন বলে ওই বাড়ির ভেতরে একটা অন্য ঘর আছে, সেখানে দিনে দেখা যায় না। রাশেদ শহর থেকে গ্রামে ফিরছিল বাবার জানাজার পর। বাড়িটা বহুদিন বন্ধ ছিল। রাতে প্রথম দিনেই সে শুনল ঠক ঠক, কেউ যেন দেওয়ালের নখ দিয়ে আঁচড় কাটছে, ভাবলো ইঁদুর। দ্বিতীয় রাতে শব্দটা দরজার ভিতর থেকে এলো, কিন্তু সেই দরজা তো কখনো ঘরের নয়। রাশেদ সাহস করে বাতি হাতে এলো। দেওয়ালের গায়ে একটা সরু রেখা দেখা গেল। ধীরে ধীরে সে বলল, একটা দরজা। ও দরজা সে কোনোদিনও দেখেনি। ভেতরে ঢুকতেই বাতি নিভে গেল। হঠাৎ কানে ফিসফিস শব্দ, এখানে কেন এসেছো? রাশেদ ঘুরে দাঁড়ালো, দরজা নেই, চারিদিকে শুধু দেওয়াল, আর দেওয়ালে ঝুলছে মানুষের মুখ, চেনা মুখ। তার মা, তার বাবা, তার ছোট বোন। সে ছোটবেলায় মারা গিয়েছিল। বোনটা চোখ মেলে তাকিয়ে বলল, ভাইয়া তুমি এত দেরি করলে কেন? হঠাৎ সে বুঝলো এই ঘরটা মৃতদের জন্য। রাশেদ চিৎকার করতে চাইলে কিন্তু গলা নেই, দেওয়ালগুলো কাছে আসছে। পরদিন সকালে গ্রামবাসী দরজা ভেঙে ঢুকে দেখে রাশেদ নেই, কিন্তু সেই বাড়িতে এখন আরেকটা দরজা দেখা যায়, দিনে না শুধু রাতে। আর দরজার ভেতর থাকে শোনা যায়, এখানে কেন এসেছো?